নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা বলি, আর আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা। আজকেও আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের অনেকের মধ্যেই এখনো পর্যন্ত স্পষ্টভাবে ধারণা নেই। আবার অনেকে হয়তো নিজেদের অজান্তেই নিজেরা সেই সমস্যায় ভোগেন, কিন্তু ও ঠিক বুঝে উঠতে পারেন না। এবার নিশ্চয়ই ভাবছেন কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা আলোচনা করব ফ্ল্যাট ফুটের সমস্যা নিয়ে। অনেককেই বলতে শোনা যায় যে তারা দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ফুটের জন্য চিকিৎসা নিচ্ছে। এখন প্রশ্নটা হলো, এই ফ্ল্যাট ফুটটা আসলে কি ধরনের সমস্যা এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়টাই বা কি? সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আজকে আমাদের সঙ্গে আলোচনায় পেয়ে গিয়েছি শহর কলকাতার অন্যতম বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ। আচ্ছা, ফ্ল্যাট ফুটের সমস্যাটা আসলে ঠিক কি রকম? মানে অনেকের ধারণা আছে, আবার অনেকে ঠিক বুঝতেও পারেন না ব্যাপারটা ঠিক কি। এটা দুরকম ভাবেই হতে পারে। একটা তো কারুর ক্ষেত্রে আমরা দেখেছি জন্মগত, আচ্ছা, যেটা হাঁটা চলার পর বা হাঁটা চলার বেশ কিছু বছর পর বাবা মারা লক্ষ্য করছেন। আর একটা প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে ফ্ল্যাট ফুট নেই বা বোঝাও যাচ্ছে না, কিন্তু সামগ্রিকভাবে স্ট্রাকচারাল কোনো ডিফর্মিটির জন্য ফ্ল্যাট ফুট আস্তে আস্তে তৈরি হয়েছে। আচ্ছা, তো দুরকম ভাবেই হতে পারে। একটা জন্মগত হতে পারে, আর একটা হচ্ছে জন্মগত নয়, পরবর্তীকালে কোনো স্ট্রাকচারাল ডিঅ্যারেঞ্জমেন্টের জন্য এই ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, তো মূলত আমাদের যে আর্চ থাকে, আমরা যেটাকে বলি পায়ের, যে কোনো মানুষ যাদের স্বাভাবিক পা আছে তাদের ক্ষেত্রে সামনের দিকে টো এবং হিল এবং মাঝের পোর্শনে এরকম একটা আর্চ টাইপের তৈরি হয়, এটাকে আমরা খিলান বলি। কিন্তু ফ্ল্যাট ফুটের হলে যেটা হয়, এটা স্ট্রেট হয়ে যায়। আচ্ছা, ফলে আমাদের শরীরের, আমি যদি এটাকে ট্রায়াঙ্গেল ভাবি, তাহলে আমাদের শরীরের যে স্বাভাবিক ওজন নেওয়ার মতো যে পায়ের যে নর্মাল স্ট্রাকচার, সেটা নর্মালি থাকলে আমাদের যতটা সুবিধে হয়, যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে অ্যাজ এ হোল বিষয়টা হচ্ছে ডিফর্মড হয়ে গেল, মানে নর্মাল জায়গায় নেই। ফলে তখন সমস্যাগুলো আস্তে আস্তে আসতে থাকে। আচ্ছা, এই যে যাদের ক্ষেত্রে এই ধরনের ডিফর্মিটিটা তৈরি হয়েছে, সেটা জন্মগত কারণেই হোক বা ভবিষ্যতে কোনো কারণেই হোক, তো সেক্ষেত্রে তাদের কি কি ধরনের সমস্যা আসতে পারে? মূলত প্রাথমিক অবস্থায় ছুটোছুটি করার একটা সার্টেন এজের পর বাবা মারা যেটা কমপ্লেন করে বা পেশেন্টও যেটা কমপ্লেন করে, যে ব্যথা, যে কিছুটা হাঁটলেই ব্যথা হচ্ছে। তো ফলে ব্যথা একটা অন্যতম। পাশাপাশি দেখা, মানে ভিজুয়ালাইজ করা, যে আমার পাটায় নর্মাল আর্চ থাকলে যেরকম দেখতে হয়, ছেলের বা মেয়ের পাটা সেরকম নয়। এইটা থেকেও একরকমের ধারণা। এবারে প্রাথমিকভাবে যেটা হয়, যদি ব্যথা না থাকে, শুধু দেখার জন্য যদি মনে হয় যে কিরকম পাটা আমার ছেলে বা মেয়ের ফ্ল্যাট, তখন তারা প্রাথমিক অবস্থায় যেহেতু কোনো পেন কমপ্লেন করছে না, ওই দোকান থেকে জুতো, একটু মানে নরম জুতো, এইসব ধারণার বশবর্তী হয়ে তারা একটু জুতো নিজেদের মতো করে ইউজ করে শুরু করে দেয়। কিন্তু এই ধরনের স্ট্রাকচারাল ডিফর্মিটি একটা সার্টেন বিষয়ের উপর নির্ভর করে, যে আমার জুতোরও কিছু স্পেসিফিকেশন আছে। ফলে আপনি দোকান থেকে যাও একটা জুতো কিনে পরলেই যে সেটা ঠিক হয়ে যাবে এরকম নয়। ফলে মূলত সমস্যাটা কিন্তু ব্যথা নিয়েই আসে, যে কিছুটা হাঁটা চলা, কিছুটা ছুটোছুটি করতে পারছে না, একটু গেলেই বলছে পায়ে ব্যথা। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় একটুখানি জানতে চাইবো, যে এই যে আপনি বলছেন যে প্রাথমিক অবস্থায় ব্যথা নিয়ে আসছে, এবার যাদের ক্ষেত্রে স্ট্রাকচারাল ডিফর্মিটিটা অতটা সুস্পষ্ট নয়, আবার ব্যথাটাও অনেকদিন ধরে হচ্ছে, সেক্ষেত্রে তো তারা এটা বুঝতে পারবেন না যে পায়ের ব্যথাটা ফ্ল্যাট ফুটের সমস্যার কারণে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে। এক্স্যাক্টলি, তার জন্যই চিকিৎসকের কাছে আসা দরকার। এবং এটার আর্লি ডিটেকশন হলে, এখন আজকের দিনে দাঁড়িয়ে ফ্ল্যাট ফুট পার্মানেন্ট সমস্যার জায়গায় আছে। যে আগে যেটা ধারণা ছিল, ও তো পা ওরকমই থাকবে, এটা দিয়ে কিছু হবে না, এইরকম একটা ধারণার
বছর, বা ব্যথা না হলে আমি বললাম যে আসতোই না, হয়তো দেখা গেল যে 35-36 বছরের সময়ও হচ্ছে কোনো ব্যথা নেই, এরকমও হতে পারে যে সে দেখায়নি, হয়তো কোনো একটা কারণে ডাক্তারের কাছে গেছে, বলছে আরে আপনার তো ফ্যাট ফুড আছে। তো এখন যেটা দাঁড়িয়েছে যে ডেফিনেটলি যদি অন্য কারণে হয় তো তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। প্রাথমিকভাবে যেটা হচ্ছে যে আর্থারাইটিস রিলেটেড কারণে হতে পারে, সেটা অ্যাডাল্ট এজেই হয়। বাচ্চাদের ক্ষেত্রে মূলত ট্রমাটিক ইনজুরি বা কোনো লেগে গেছে, পড়ে গেছে, এই হিস্ট্রি যদি না থাকে, যে এরকম কিছু নেই, হঠাৎ কিছুদিন ধরেই দেখছি যে হাঁটলে ব্যথা হচ্ছে বা পাটা এরকম ভাবে ফেলছে একটু বাইরের দিকে, এই টেন্ডেন্সিগুলো থাকে, এটা বাড়ির বাবা বা মা এটা কিন্তু ডাক্তারবাবুদের কাছে এসে কমপ্লেন করে। সেক্ষেত্রে প্রপার এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল এক্সামিনেশন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে রেডিওলজিক্যাল এক্সামিনেশন সেটাও দরকার। তো এগুলো স্পেসিফিক একটা রেডিওলজিক্যাল এক্সামিনেশনেরও আজকালকার দিনে দাঁড়িয়ে ভয়ানক গুরুত্ব আছে। ধরুন হাঁটাচলা করার সময় হচ্ছে ব্যথা হচ্ছে, বসে থাকলে হচ্ছে না, কাজেই এই রেডিওলজির যে পার্টটা আছে এক্স রে, আমি কিভাবে এক্স রেটা করবো, এক্ষেত্রে আমরা বলি যে দাঁড়িয়ে করাবে, স্ট্যান্ডিং পজিশনে, অর্থাৎ শরীরের পুরো ওজন, কারণ হাঁটা চলার সময় ব্যথা, কাজেই ডিফর্মিটিটা আপনাকে বুঝতে গেলে দাঁড়ানো অবস্থাতেই এক্স রে লাগবে। এগুলো হচ্ছে খুব ছোট ছোট জিনিস, কিন্তু যারা এই ধরনের বিষয় নিয়ে চর্চা করেন, যে সমস্ত ডাক্তারবাবুদের মধ্যেও তো প্রকারভেদ আছে, তো যারা আরেকটু গভীরে গিয়ে এই ধরনের ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সমস্যা নিয়ে চর্চা করেন, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আরো পরিষ্কার, তারা আরো ভালোভাবে গাইড করতে পারে। ফলে এই ধরনের সমস্যা হলে আমার সাজেশন থাকবে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট। একদম আপনি যে জুতোর বিষয়টা বললেন এবং একই সঙ্গে ট্রিটমেন্টের প্রসিডিউর নিয়ে কথা শুরু করছিলাম, আমরা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে দর্শকদের বন্ধুদের বলে রাখি একটাই কথা, আপনারা কিন্তু টেলিমেডিসিনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের জন্য কিন্তু মঙ্গলবার এবং শুক্রবার ঠিক বিকেল 4টের সময় আমাদের লাইভ অনুষ্ঠান হয় স্বাস্থ্য আলাপন। সেই স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে কিন্তু আপনারা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদেরকে, ডাক্তারবাবুরা সবসময় কিন্তু আপনাদের সঙ্গে উত্তর দেওয়ার জন্যই সঙ্গে থাকেন। এবার যদি আমরা এই জুতোর ব্যাপারটা নিয়ে একটুখানি কথা বলি, আপনি শুরুতেই বললেন বহু ক্ষেত্রে দেখা যায় বাবা মায়েরা ছোটবেলা থেকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং তারপর বেশ খানিকটা বড় হওয়ার পর জুতোর কিছু অদল বদল করে ফেলছেন। এক্ষেত্রে জুতোর ব্যাপারটা মানে কতটা খতরনাক হয়ে যেতে পারে? এক্স্যাক্টলি। এবারে এই ধরনের যে ফ্যাট ফুড সমস্যা, এই ফ্যাট ফুডের মধ্যে প্রকারভেদ আছে। কোনোটা ফ্লেক্সিবল, অর্থাৎ সেটা মডিফাইবল, অর্থাৎ পায়ে আমি যদি প্রপার সময়ে ঠিকঠাকভাবে মেজারমেন্ট করে প্রপারলি তার আর্চ মেনটেন করে একটা জুতো বানিয়ে দিতে পারি, জুতো ঠিক বলবো না, এটা ইনসোল বলি আমরা, ইনসোলটা বানিয়ে দিতে পারি, তাহলে সেই ফ্লেক্সিবিলিটিটা তার বয়স বাড়ার সাথে সাথে, তার বডি ওয়েটের সাথে সাথে হয়তো কিছুটা আর্চ সে তৈরি করতে পারে। আর একটা হচ্ছে রিজিড ফ্ল্যাট ফুট। এই রিজিড ফ্ল্যাট ফুট হলে তখন কিন্তু জুতোর ভূমিকাটা খুব নগণ্য হয়ে যায়, কমে যায়, এবং পরবর্তীকালে দেখা যায় যে এই ধরনের ফ্ল্যাট ফুটগুলোর ক্ষেত্রে অপারেটিভ ইন্টারভেনশন করেই ঠিক করতে হয়, এবং সেটা পুরোপুরি বোন ম্যাচুরিটির পর করাটাই বাঞ্ছনীয়। কারণ যদি আপনি ইম্যাচিওর অবস্থায় কোনো অপারেটিভ ইন্টারভেনশন করেন, তাহলে পরবর্তীকালে বোন গ্রোথের জন্য আবার সমস্যা হতে পারে। এবারে মূল প্যাথোলজিটা কি হয়? মূল প্যাথোলজিটা হয় যে আমাদের যে আর্চ, পায়ের যে আর্চ, তার যে হাড়গুলোর প্রপার পজিশনিং এর প্রয়োজন হয়। আমি সাধারণ মানুষের জ্ঞাতার্থে বলছি, এখানে তো টার্ম ইউজ করলে হয়তো সবাই সবটা বুঝতে পারবে না, অনেকগুলো হাড় আছে। তো সেক্ষেত্রে যে হাড়ের পজিশন, ধরুন নর্মালি আর একটা হাড়ের সঙ্গে, ধরুন এটা নর্মালি হওয়ার প্রয়োজন, হয়তো সেটা দেখা গেল এই অবস্থায় আছে, ঠিক আছে, এখানেই ডিফর্মিটি। আজকালকার দিনে দাঁড়িয়ে এই ফ্যাট ফুড সংক্রান্ত বিষয়ে যেখানে ফ্লেক্সিবিলিটির জায়গাটা থাকছে, জুতো দিয়ে কতটা ঠিক হবে কি হবে না এটা প্রশ্ন থাকছে, দনমন থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মিনিমাল ইনভেসিভ সার্জারি আজকাল এসে গেছে, এবং এর ফল অত্যন্ত ভালো। গোটা পৃথিবী জুড়ে এর কাজকর্ম হচ্ছে লাস্ট 7-8 বছর ধরে,
আমরাও কলকাতায় এই ধরনের অপারেশন এক্স্যাক্টলি আমরাও করছি এবং সেক্ষেত্রে এটা ডে কেয়ার সার্জারি, যেখানে দাঁড়িয়ে আমাদের যে জয়েন্টের মধ্যে দুটো জয়েন্টের মধ্যে সাইনাস টার্সি বলে একটা বিষয় থাকে, সেইখানে যদি আমরা পার্টিকুলার একটা স্ক্রু যদি আমরা ইউজ করি, তাহলে যে ডিফর্মিটিটা হয় সেই ডিফর্মিটিটা দেখা যাচ্ছে যে কারেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা। এবং এটা কিন্তু ফ্লেক্সিবল ফুটের ক্ষেত্রেই সম্ভব, এই ধরনের মাইক্রো সার্জারি। যেখানে রিজিড হয়ে গেছে সেখানে আপনি এই ফ্লেক্সিবিলিটি যদি না পান, তাহলে এই ধরনের মিনিমাল ইনভেসিভ সার্জারি করে আপনি খুব বেশি ভালো ফল দিতে পারবেন না, বরঞ্চ বিপদ হতে পারে, ব্যথা বাড়তে পারে। কিন্তু ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে এই ধরনের মিনিমাল ইনভেসিভ সার্জারির রোল আজকে গোটা পৃথিবীতে অলরেডি প্রতিষ্ঠিত, এবং দেখা যাচ্ছে যে সকালে অপারেশন করে বিকালে পেশেন্ট ছুটি হয়ে যাচ্ছে, বাচ্চাটা ছুটি হয়ে যাচ্ছে, হসপিটাল স্টে মিনিমাম, এবং পরের দিন থেকে তাকে প্রোটেক্টিভ ওয়েতে হাঁটানো যাচ্ছে। একটা জিনিস এই ধরনের ক্ষেত্রে মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, যখন এই ধরনের কারেকশন আমরা করি তখন তার প্রিভিয়াস যত জুতো ছিল সব ডিসকার্ড করে দিতে হয়, কারণ আগের পায়ের স্ট্রাকচার অনুযায়ী সেই জুতোগুলো পরতো। যখনই একটা নিউ মডিফিকেশন, নতুন একটা পা পেলো, স্ট্রাকচারাল যখন ডিফর্মিটি কারেক্ট হলো, তখন সেই দিন থেকে তাকে নতুন জুতোই দিতে হবে, সেটা শু হোক, চটি হোক, যে কোনো ধরনের ফুটওয়্যার হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় একটু জানবো, সেটা হলো যে যাদের ক্ষেত্রে ধরুন এই মিনিমাল সার্জারিটা করা হচ্ছে, তাদের ক্ষেত্রে কি ইন ফিউচার মানে বেশ খানিকটা বয়স হয়ে যাওয়ার পর আবার ফ্ল্যাট ফুটের সম্ভাবনা হতে পারে? না, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা গেছে পরীক্ষা নিরীক্ষার পর, এই যে পার্টিকুলার জায়গাটার কথা বললাম সাইনাস টার্সি, যে জায়গায় প্যাথোলজিটা লুকিয়ে থাকে, এটা 4 বছর বয়সে মানুষের শরীরে পার্মানেন্টলি তৈরি হয়ে যায়। আচ্ছা। ফলে এই ধরনের অপারেশন 4 বছর পর যে কোনো সময় অ্যাডাল্টের আগে করা যায়। আচ্ছা, অ্যাডাল্টের আগে করতে হয়? এক্স্যাক্টলি। অ্যাডাল্টেও আজকাল কাজ হচ্ছে, অনেক বেশি বয়সের মানুষের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় এই ধরনের মাইক্রো ইনভেসিভ সার্জারি করে কিছু কিছু রিপোর্ট আসছে, বাট সেটা এখনো অবধি মানে আমরা বলতে পারবো না গলা উঠিয়ে যে সেটাতেও খুব ভালো ফল হচ্ছে, বাট এটা একটা পরীক্ষামূলক জায়গায় আছে। বাচ্চাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আমরা মিনিমাল ইনভেসিভ এই ফ্ল্যাট ফুট সার্জারি করে ভালো ফল গোটা পৃথিবীতে পাচ্ছি। ফলে 4 বছর বয়সে পার্মানেন্টলি যে স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্টলি হয়ে যাচ্ছে। ফলে 5 বছর, 6 বছর, 7 বছর বয়সে যখন জায়গাটায় মিনিমাল ইনভেসিভ সার্জারি করে যে জিনিসটা বসানো হচ্ছে, সেইটা কিন্তু পার্মানেন্টলি রয়ে যাচ্ছে। আচ্ছা, সে যতই বড় হোক, সেক্ষেত্রে কোনো হচ্ছে না হাঁটা চলার ক্ষেত্রে। আচ্ছা, যাদের ক্ষেত্রে এই রিজিড ফ্ল্যাট ফুটের বিষয়টা রয়েছে, আপনি বললেন তাদের সার্জারি করতে হবে, তাদের সার্জারির মানে সাফল্যটা কিরকম? তাদের সার্জারির সাফল্য তো এটা তো অনেক মানে দীর্ঘদিন ধরে চলে আসা প্রসিডিওর, কিন্তু বিষয়টা যেটা হয় যে ইনভেসিভ প্রসিডিওর বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ একাধিক বনি স্ট্রাকচারের অদল বদল ঘটানো, অস্টিওটমি করা, ডিফারেন্ট জয়েন্টকে ফিউজ করা, ফলে এটা হসপিটাল স্টেও বাড়ে। ডেফিনেটলি এই ধরনের অপারেশন রিহ্যাব খুব গুরুত্বপূর্ণ, ফলে এটা কিছুটা তো বটেই ইনভেসিভ প্রসিডিওর। আচ্ছা, অনেককে বলতে শুনেছি আমি ব্যক্তিগতভাবে যে এক্সারসাইজ করলে নাকি ফ্ল্যাট ফুটের সমস্যা কেটে যায়, এটা কি সত্যি? না, দেখুন, ফ্ল্যাট ফুটের সমস্যা তো একদম একটা স্ট্রাকচারাল প্রবলেম। সেখানে আপনি এক্সারসাইজ করে এই ফ্ল্যাট ফুটের পার্মানেন্ট সলিউশনে যেতে পারবেন না। আচ্ছা, যে কোনো এক্সারসাইজ আপনি যদি নিয়ম মেনে করেন শরীরের পক্ষে ভালো। এক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে এক্সারসাইজ করলে টিস্যু স্ট্রেনথেনিং হয়, অক্সিজেনেশন বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়ে, সেটা অ্যাজ এ হোল যে কোনো এক্সারসাইজের। কিন্তু এক্সারসাইজ ফ্যাট ফুটের ক্ষেত্রে এক্সারসাইজ করে ফ্যাট ফুটটা সেরে যাবে। আর যারা বেশ খানিকটা বয়সের পর যাদের মানে আর্থারাইটিস বা এই ধরনের সমস্যার কারণে ফ্ল্যাট ফুট হচ্ছে আপনি বললেন, তাহলে মানে ফ্যাট ফুট থাকতে 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 আর্থারাইটিস ডেভেলপ করতেই পারে। আচ্ছা, এবং সেক্ষেত্রে যদি আর্থারাইটিস ডেভেলপ করে
তাহলে সেক্ষেত্রে আর্থারাইটিসের যে পার্টিকুলার আর্থারাইটিস মানে কি, জয়েন্টের হচ্ছে ডিস্ট্রাকশন, জয়েন্টের কার্টিলেজ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা শরীরের যে কোনো জয়েন্টই হতে পারে। তাহলে সেক্ষেত্রে পেন মানে ব্যথার উৎপত্তি হয়। তাহলে সেক্ষেত্রে ব্যথা কখন হয়, যখন আমার ওই আর্থারাইটিক জয়েন্টের একটা মাইক্রোমোশন বা মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে ডেফিনেটলি তখন সেটাকে পার্মানেন্টলি স্টপ করার জন্য পার্টিকুলার ওই জয়েন্ট, যে জয়েন্টটা পেন জেনারেট করছে, সেটাকে ফিউজ করতে হয়, সেটাকে ইমমোবাইল করতে হয়, তখনই একমাত্র ব্যথা কমে। অথবা আপনি যদি ওই জয়েন্টটাকে রিপ্লেস করেন নতুন জয়েন্ট। কিন্তু ফুট অ্যান্ড অ্যাঙ্কেল এই স্পেসিফিক ডিজিজগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি আমাদের দেশে এখনো অবধি ফুট অ্যান্ড অ্যাঙ্কেলের বিষয়ে জয়েন্ট রিপ্লেসমেন্টের ব্যাপারটা আসেনি। সেটা হয়তো ফিউচারে আসবে, ডেফিনেটলি, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা এখনো অবধি সেটা থেকে অনেক দূরে আছি। আচ্ছা ডাক্তার, এবার একটা বিষয় নিয়ে একটুখানি জানতে চাইবো, যাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফুটের সমস্যা রয়েছে বা যারা অপারেশন করেছেন, তাদের ক্ষেত্রে রেগুলার লাইফস্টাইল বা ডায়েটারি হ্যাবিটসে কি কিছু চেঞ্জ করা দরকার? দেখুন, এই ধরনের ক্ষেত্রে তো বডি মাস ইন্ডেক্স, আমরাকে যেটা বিএমআই বলি, সেটার তো একটা গুরুত্বপূর্ণ রোল থাকেই। প্রেশার, বডির যদি ওভারঅল ওজন বেশি হয়, তাহলে তো সে শরীরের যে কোনো জয়েন্টেই এফেক্ট ফেলবে। সেটা যেমন হাঁটুর ক্ষেত্রে সত্যি, সেটা তেমনি অ্যাঙ্কেল জয়েন্ট বা ফুটের বিভিন্ন জয়েন্টেও সত্যি। ফলে আপনাকে নির্দিষ্টভাবে আপনার মানে শরীরের ওজন কন্ট্রোল রাখার জন্য যেরকম ডায়েট বা যেরকম অ্যাক্টিভিটিস মেনে চলা উচিত, সেটা করতে হবে, সেখানে কোনো দ্বিমত নেই। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? মানে আপনি এই পার্টিকুলারলি ফ্যাট ফুটের ক্ষেত্রে, দেখুন, ফ্যাট ফুটের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বাবা মারা হচ্ছে অ্যালিউফ থাকে, নেগলেক্ট করে যায়। তাদের ক্ষেত্রে যতক্ষণ না বাচ্চার কোনো সমস্যা হচ্ছে ততক্ষণ তারা আসে না। যেটা আমরা দেখেছি বিদেশে, তারা অনেক বেশি ওয়াকিবহাল। তো আমাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে ফ্যাট ফুটের যে বিষয়টা, আরেকটা জিনিস নিয়েও কাজ হয়েছে দীর্ঘদিন ধরে, আমরা লক্ষ্য করে দেখেছি। সেটা হচ্ছে যে আগেকার দিনে না এই এত মোজাইক বা মার্বেলের মেঝে ছিল না, লাল মেঝে ছিল, লোকে অনেকটা বেয়ার ফুটে হাঁটাচলা করতো। ফলে জমির এই উঁচু নিচু আল দিয়ে হাঁটা, এটাও কিন্তু গঠনগত যে বিষয়টা থাকে না, তাতে কিছুটা হচ্ছে হেল্প করতো। একটা মানে আমি বলবো যে কম মাসেলের মুভমেন্ট থেকে শুরু করে বনি স্ট্রাকচারাল রিফর্ম করার বিষয়। এখন কিন্তু আপনি মানে লাল মেঝে তো পাবেন না যে কোনো বিল্ডিং এ, এতটাই চকচকে মেঝে। এবং আরো বিষয় হচ্ছে যে বেয়ার ফুটও মানে এই একটু এডুকেটেড সোসাইটির ক্ষেত্রে তো নেই প্রায়। তো ফলে এগুলোর ভালো দিকও আছে, আবার আমরা যদি মানে আলোচনা করি তার এইগুলো হচ্ছে কিন্তু খারাপ দিক। তো আমার ক্ষেত্রে আমার যেটা সাজেশন, যদি এরকম ফ্যাট ফুড আপনি দেখেন, যেখানে ফ্যাট ফুড মানে কি আর্টসটা প্রপারলি নেই, তাহলে আর্টস যেখানে নেই সেখানে সঙ্গে সঙ্গে আপনি আপনার ছেলে বা মেয়েকে নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ভবিষ্যতে এটা কতটা ভালো বা খারাপ হওয়ার জায়গায় আছে সেটা ডেফিনেটলি ডাক্তারবাবুরা অ্যাসেস করে বলতে পারবে। এবং ওই যে বললাম যে আপনার হাতে এখন অনেকগুলো অস্ত্র আছে, ফ্লেক্সিবল যদি হয় তাহলে তার পার্মানেন্টলি সলিউশনে আপনি যেতে পারেন, এবং ভবিষ্যতে আপনি আরো খারাপ যাতে ফুড না হয় তার থেকে আপনি কিন্তু আগাম সতর্কতা নিয়ে চলতে পারবেন। আর রিজিড হলো সেক্ষেত্রেও আপনাকে স্পেসিফিক্যালি কিছু মডিফিকেশন করে ডাক্তারবাবুরা যেখানে পেন জেনারেট করছে সেখানে অফলোডিং করে কিছু ট্রিটমেন্ট তো করতেই পারে, এবং ফিউচারে যদি প্রয়োজন হয় অবশ্যই অপারেশনের জায়গা আছে। ডাক্তারবাবু যেরকমটা বললেন যে কোনোভাবেই বিষয়টাকে কিন্তু নেগলেক্ট করবেন না। নিজের সন্তানের ক্ষেত্রে যদি দেখেন যে ফ্ল্যাট ফুটের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। দোকান থেকে নিজের পছন্দ মতো বা নিজে ঠিকঠাক মনে করে এরকম কোনো ধরনের জুতো কিন্তু নিজেও পরবেন না, বাচ্চাকেও পরাবেন না। সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে অবশ্যই অ্যাক্সলেপিয়া হেলথের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সবসময় আছি আপনাদের পাশে। নমস্কার। নমস্কার। অ্যাক্সলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অ্যাক্সলেপিয়া হেলথ। ভালো থেকো।